আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ৩৯ দিন পর যাত্রা শুরু এমভি বাংলার। বিশ্বের ইলিশের ৭০ থেকে ৮০% উৎপাদিত হয় বাংলাদেশে, জানান সালাউদ্দিন টুকু। সংবিধান সংস্কার প্রক্রিয়া পরিবর্তনের অভিযোগ, ছাত্র শিবিরের সেমিনারে শিশির মনিরের বক্তব্যে ঝড়। ঢামেকে চিকিৎসক শিক্ষার্থী হাতাহাতি, জরুরি বিভাগের সেবা বন্ধ। দক্ষিণ কোরিয়ার সতর্কতার পরই উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ, কোরীয় উপদ্বীপে আরও বাড়ছে উত্তেজনা। যুদ্ধবিরতির পর খুলে দেওয়া হলো হরমুজ প্রণালী, দুই জাহাজের চলাচলে আংশিক স্বাভাবিকতা ফিরতে শুরু। মাতাল অবস্থায় গ্রেপ্তার ডেভিড ওয়ার্নার নিয়ে নতুন তথ্য, চ্যাম্পিয়ন্স লিগে আজ পিএসজি লিভারপুল লড়াই। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরে আটকে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। দীর্ঘ ৩৯ দিন পর অবশেষে বাংলাদেশ সময় বুধবার ৮ এপ্রিল দুপুর ১২টায় জাহাজটি সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজটিতে রয়েছে ৩৭,০০০ টন সার। বিএসসির কর্মকর্তারা জানান, গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাইয়ের সূচি ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় ঝুঁকি এড়াতে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালীর দিকে যাত্রা শুরু করে। ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালীর প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছায়। এদিকে বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০ থেকে ৮০% বাংলাদেশে হয় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার ৮ এপ্রিল বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইলিশ গবেষণা অর্জিত সাফল্য, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, ইলিশ বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক পণ্য, যা দেশের অর্থনীতি, সংস্কৃতি ও খাদ্য নিরাপত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি আরও উল্লেখ করেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশের সাফল্য বিশ্বে অনন্য এবং এই সাফল্য ধরে রাখতে জাটকা সংরক্ষণ ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করতে হবে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান সংস্কার নিয়ে পূর্বে যে প্রক্রিয়া রাজনৈতিক ঐকমত্য হয়েছিল, নির্বাচনের পর সরকার সেই কাঠামো পরিবর্তন করেছে। তার দাবি অনুযায়ী মূল পরিকল্পনায় জাতীয় নির্বাচনের পাশাপাশি একটি গণভোট হওয়ার কথা ছিল, যেখানে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নে জনগণের মতামত নেওয়া হতো। গণভোটে অধিকাংশ মানুষ হ্যাঁ ভোট দিলে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল, যার সদস্য হতেন সংসদ সদস্যরাই। বুধবার 8 এপ্রিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত জুলাই চেতনা থেকে রাষ্ট্র সংস্কার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটি অনুষ্ঠিত হয় বাকৃবি ছাত্র শিবিরের অফিস কক্ষে। আমার কাছে মনে হয় যে এই যে আলোচনা কয়দিন পরে পরে করি, আমাদের এই আলোচনা দেখে অনেক মানুষ হয়তো হাসে। এই জন্য হাসে যে এরা বলে কি, কয়দিন পরে পরে একই কথা বলে। একই কথা বলে অর্থ হইল, দেখেন, এই দেশে ৭২ সালের সংবিধান হয়ে যাওয়ার পরে এত কাটা ছেঁড়া, যার যখন যেভাবে পছন্দ হয়েছে সে সেভাবে এই কাজ করার চেষ্টা করেছে। তো এগুলো দেখে নিশ্চয়ই কেউ না কেউ হাসে। 18 কোটি মানুষ আমরা, আমাদেরকে হাস্যরসাত্মক বস্তু হিসেবে বিবেচনা করে আমার ধারণা বিদেশিরা। যে এই কয়দিন আগে না এরা মারামারি করলো, কয়দিন আগে না এরা সরকার তাড়াইলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার ৮ এপ্রিল বিকেল ৫:৩০টার পর এই ঘটনার সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। তিনি জানান, ঘটনাটির পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তাজনিত কারণে জরুরি বিভাগে নতুন রোগী নেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে স্বাভাবিক চিকিৎসা সেবা চালু নেই। ডিএমসি সূত্রে জানা যায়, ঘটনার আগে ও পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরই খুলে দেওয়া হয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বুধবার ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই দুটি জাহাজ প্রণালীটি অতিক্রম করে। প্রায় ৪০ দিন পর এই নৌপথে জাহাজ চলাচল আংশিকভাবে পুনরায় শুরু হল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর যৌথ হামলা চালানোর পরদিনই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। যুদ্ধের আগে এটি আন্তর্জাতিক জলসীমা হিসেবে বিবেচিত হতো, যেখানে কোনো দেশই জাহাজ চলাচলের জন্য টোল নিত না। কিন্তু প্রণালী বন্ধের পর ইরান
ঘোষণা করে এখন থেকে হরমুজ দিয়ে যেতে হলে টোল দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি জাহাজ থেকে ইরান সর্বোচ্চ $20 লাখ পর্যন্ত ফি দাবি করছে। যুদ্ধবিরতির পর প্রণালী খুলে দেয়া হলেও টোল আরোপের সিদ্ধান্ত বহাল রয়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে এই নতুন ব্যয় কাঠামো কী প্রভাব ফেলবে তা নিয়ে শিপিং কোম্পানিগুলোর মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। যুদ্ধের আগে প্রতিদিন বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/3 এই পথে দিয়ে যেত। প্রণালী বন্ধ হওয়ার পর সেই চলাচল প্রায় সম্পূর্ণ থেমে যায়। এখন যুদ্ধবিরতির ফলে পথ খুললেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম ইয়ো জং সতর্ক করে বলেন তার দেশের ভেতর উত্তর কোরিয়ার সীমান্তে অনেক বেসামরিক ড্রোন উঠছে, যা উত্তেজনা বাড়াতে পারে। তার এই সতর্কতার পরেই 2 দফা মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী জানিয়েছে প্রথম দফার মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয়েছে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে। এগুলো প্রায় 240 কিলোমিটার পথ অতিক্রম করে পূর্ব সাগরে গিয়ে পড়ে। এর আগে গতকাল রাজধানী পিয়ংইয়ং থেকে অজ্ঞাত একটি বস্তু উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া, যা উৎক্ষেপণের পরপরই মাটিতে পড়ে যায়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে উত্তর কোরিয়ার প্রতিটি পদক্ষেপ তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটি যদি আরও উস্কানিমূলক আচরণ করে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ব্যবস্থা নিতে তারা প্রস্তুত। ড্রোন ইস্যুতে দক্ষিণ কোরিয়ার সতর্কতা এবং তার পরপরই উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ উপদ্বীপে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে প্রথম দফার মিসাইলগুলো ছোড়া হয়েছে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে, যেগুলো 240 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব সাগরে এসে পড়ে। এর আগে গতকাল রাজধানী পিয়ংইয়ং থেকে অজ্ঞাত বস্তু ছুড়েছিল উত্তর কোরিয়া, কিন্তু সেটি উৎক্ষেপণের পরপরই আবার মাটিতে পড়ে যায়। সেনাবাহিনী বলেছে উত্তর কোরিয়ার কর্মকাণ্ড তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গতকাল গ্রেপ্তার হয়েছেন। সিডনির পূর্বাঞ্চলের উপশহরে পুলিশ তার গাড়ি থামানোর কিছুক্ষণ আগেই তিনি মদ পান করেছিলেন বলে স্বীকার করেছেন। নিউজ কর্পের প্রতিবেদনে দাবি করা হয়েছে ওয়ার্নার পুলিশকে জানিয়েছেন এক বন্ধুর সঙ্গে 3 গ্লাস ওয়াইন পান করার পর নিজেই গাড়ি চালিয়ে মারোব্রাই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পুলিশের বিবৃতিতে বলা হয় ব্রিথ টেস্ট সাইটের ঠিক আগে একটি গাড়ি আকস্মিকভাবে থেমে যায় এবং পার্ক করার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় ট্রাফিক পুলিশ গাড়িটির কাছে গিয়ে পরীক্ষা করে। প্রাথমিক পরীক্ষায় পজিটিভ আসার পর ওয়ার্নারকে নিকটস্থ থানায় নেওয়া হয়। সেখানে দ্বিতীয় পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় 0.104, যা নিউ সাউথ ওয়েলসের আইনি সীমার দ্বিগুণেরও বেশি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে পিএসজি ও লিভারপুল। গত আসরে শেষ 16তে দেখা হয়েছিল দুই দলের, তখন ফেভারিট ছিল লিভারপুল, আর এবার সেই তকমা পিএসজি। তবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল এসব ফেভারিট তত্ত্বে বিশ্বাসী নয়। তাদের মতে মাঠের লড়াই সব পিএসজিকে এবার এগিয়ে রাখার বড় কারণ লিভারপুলের ঘরোয়া ফুটবলে অধপতন। প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে দলটি। FA কাপ থেকেও বিদায় নিতে হয়েছে। কোচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। একজন তারকা ফরোয়ার্ড বিদায়ের অপেক্ষায়, আর বিষণ্ণ অধিনায়ক বলছেন দল হাল ছেড়ে দিচ্ছে। সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে লিভারপুল নামছে আত্মবিশ্বাসের ঘাটতি নিয়ে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।